আমাদের বাড়িতে একজন শিক্ষিকা প্রাইভেট পড়াতে এসে আমার দাদাকে শেষ করে দিয়েছিল। সেই শিক্ষিকা খুবই যুবতী ছিল এবং তার যৌবন দেখে আমার দাদা যেন পাগল হয়ে গিয়েছিল। সেই শিক্ষিকা আমার দাদাকে নিজের দিকে আকর্ষণ করার জন্য খুব পাতলা ও ঝলমলে শাড়ি পরে আসত। ওই পাতলা শাড়ির কারণে শিক্ষিকার পেট ও পিঠ দেখা যেত। আমার নাম অনিক, আমার বয়স ১৯ বছর। সেদিন যখন আমি আমার দাদাকে প্রাইভেট শিক্ষিকার সঙ্গে ওই অবস্থায় দেখেছিলাম, আমার চোখ কপালে উঠে গিয়েছিল। আসলে আমার বাবা বাধ্য হয়ে একজন শিক্ষিকা রেখেছিলেন, কারণ আমার দাদার পড়াশোনায় একেবারেই মন বসত না এবং সে কলেজের প্রথম বছরে ২ বার ফেল করেছিল। বাবা মা তাকে নিয়ে খুব চিন্তিত ছিলেন। অন্যদিকে আমি পড়াশোনায় খুবই ভালো ছিলাম। আমরা ২ ভাই স্বভাবের দিক থেকে একেবারে আলাদা ছিলাম। আমি ছোট হলেও সবার ব্যাপারেই ভাবতাম, কিন্তু আমার দাদা খুবই স্বার্থপর ছিল। সে সবসময় মজা ও আনন্দ করতেই ব্যস্ত থাকত। সেদিন যখন আমার দাদা নিজের মার্কশিট নিয়ে বাড়ি ফিরে এসেছিল, বাবা মা তাকে খুব বকাঝকা করেছিলেন। বাবা মা তাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন। তাই আমার মা বাবাকে বলেছিলেন দাদার জন্য কিছু একটা ব্যবস্থা করতে, যাতে তার পড়াশোনায় মনোযোগ আসে। সেদিন যখন আমি আর দাদা কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিলাম, দাদার সহপাঠীরা তার ফলাফল দেখে হাসাহাসি করেছিল। ওই সময় দাদা নিজের অপমান সহ্য করতে না পেরে সেই ছেলেটির গায়ে হাত তুলেছিল। আমি কোনো মতে দাদাকে জোর করে বাড়ি নিয়ে এসেছিলাম। এমনকি দাদা যখন ছেলেটির গায়ে হাত তুলেছিল, আমি দাদার হয়ে সেই ছেলেটির কাছে ক্ষমাও চেয়েছিলাম। দাদা ওই ছেলেটাকে এমন বাজেভাবে মেরেছিল যে ছেলেটা তার বাবাকে সঙ্গে করে আমাদের বাড়িতে অভিযোগ করতে এসেছিল। সেই ছেলেটির বাবা আমার বাবাকে বলেছিলেন, আপনার ছেলে যেভাবে আমার ছেলেকে মেরেছে সেটা সহ্য করা কঠিন, তাই আমি আজকেই আপনার ছেলের নামে পুলিশের কাছে অভিযোগ করব। তারা আমার দাদার নামে পুলিশে যাবে শুনে আমার মা সেই ছেলেটির বাবার সামনে হাত জোর করে ক্ষমা চেয়েছিলেন। তারপর আমার বাবা মা যখন সেই ছেলেটির বাবার সামনে হাত জোর করে ক্ষমা চাইলেন, তখন সেই ভদ্রলোক বলেছিলেন, শুধুমাত্র আপনাদের জন্য আমি বেশি কিছু বাড়াবাড়ি করলাম না। তারপর তিনি তার ছেলেকে নিয়ে আমাদের বাড়ি থেকে চলে যান। এরপর আমার বাবা নিজের অপমান সহ্য করতে না পেরে দাদার গায়ে হাত তুলেছিলেন এবং বলেছিলেন, এবার থেকে বেশি বাড়াবাড়ি করলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন। বাবা মা সবসময় আমার সঙ্গে দাদার তুলনা করে তাকে ছোট করতেন। আমি কিন্তু বাবা মাকে বারণ করেছিলাম যাতে তারা সবসময় দাদাকে আমার সঙ্গে তুলনা না করেন, কিন্তু আমার বাবা একটু রাজি স্বভাবের ছিলেন, তাই দাদার উপরে খুব রাগ করতেন। আসলে আমার বাবার রাগ করাটাই স্বাভাবিক ছিল, কারণ দাদা এমন সব কাণ্ড করত যে বাবা মায়ের রাগ হওয়াটাই স্বাভাবিক ছিল। আমি যদি তাকে কিছু বোঝানোর চেষ্টা করতাম, সে আমাকেই বকে চুপ করিয়ে দিত আর বলতো, তুই ছোট আছিস, ছোটর মতোই থাক, আমাকে জ্ঞান দেওয়ার দরকার নেই। তারপর দাদার খারাপ ফলাফল দেখে বাড়িতে একজন গৃহশিক্ষিকা রাখার ব্যবস্থা করা হয়েছিল। সেদিন যখন সেই শিক্ষিকা আমাদের বাড়িতে এসেছিলেন, তাকে দেখে কোনো দিক থেকে মনে হয়নি যে তিনি আমাদের প্রাইভেট শিক্ষিকা। আমাদের প্রাইভেট শিক্ষিকার নাম ছিল মিতা। মিতা ম্যাডাম যখন আমাদের বাড়িতে প্রথমে এসেছিলেন, প্রথমে তো আমার মা জানতেই পারেননি যে উনি আমাদের প্রাইভেট শিক্ষিকা। পরে আমার মা বাবাকে বলেছিলেন, মিতা ম্যাডাম পারবে তো আমার বড় ছেলেকে সামলাতে, কারণ তার সাজ পোশাক দেখে আমার কিছু ঠিক লাগছে না। বাবা তখন মাকে বলেছিলেন, সাজ পোশাক দেখে লাভ নেই, ওই শিক্ষিকার অনেক নাম আছে এবং তার কাছে যারা পড়াশোনা করে তারা নাকি খুব ভালো ফলাফল করে। আশা করছি আমাদের ছেলেও এবার ভালো ফলাফল করবে। মিতা ম্যাডাম আমাদের বাড়িতে আসার পর বাবা মাকে বলেছিলেন, আমি আপনার ছেলেকে পড়াবো এবং দেখবেন ও এবার কিন্তু খুব ভালো ফলাফল করবে, কিন্তু আমাকে একটা এমন ভর দিতে হবে যেখানে কেউ আমাদের বিরক্ত করবে না। আমি আমার ছাত্রদের পড়ানোর সময় কোনো রকম ঝামেলা চাই না। সেদিন প্রথম যখন আমি আর দাদা উপরের ঘরে গিয়ে শিক্ষিকার কাছে ক্লাস করছিলাম, তখন সেই শিক্ষিকার বসার ধরন আর আমার দাদার দিকে তাকানোর ধরন দেখে আমার মোটেও ভালো লাগেনি। এমনকি তিনি সবসময় আমার দাদার দিকে তাকিয়ে নিজের বুকের কাপড় দিয়ে বুক ঢাকতেন। আমি ভালোভাবেই বুঝতে পেরেছিলাম যে ওই শিক্ষিকার মতিগতি মোটেও ভালো ছিল না, কারণ তিনি একজন শিক্ষিকা হয়ে যদি এই ধরনের ব্যবহার করেন তাহলে ছাত্ররা কি শিখবে। এমনকি ওই শিক্ষিকা আমার দাদার গালে হাত দিয়ে অনেক সময় মজাও করতেন, যেটা আমার মোটেও ভালো লাগতো না। আমি দাদার চেয়ে ছোট বলে সেই শিক্ষিকা আমাকে খুব একটা বেশি গুরুত্ব দিতেন না, কিন্তু আমি বুঝতে পারতাম যে তিনি আমার দাদাকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করতেন। একদিন যখন আমার বাবা মা ঘরে ছিলেন না, তখন শিক্ষিকা আমার দাদাকে বললেন, রাজু, আজ আমি তোমার সঙ্গে একটা ভিডিও করব। রাজু হচ্ছে আমার দাদার নাম। এরপর ম্যাডাম বললেন, আসলে আমি সোশ্যাল মিডিয়াতে নিজের ভিডিও পোস্ট করি এবং সবাই আমার ভিডিও ও ছবি খুব পছন্দ করে। চলো আজ তোমাদের বাড়ির বাগানে গিয়ে তোমার সঙ্গে ভিডিও শ্যুট করব।
সেই সময় আমি খুব রেগে গিয়ে শিক্ষিকাকে বলেছিলাম, আপনি আমাদেরকে পড়াতে এসেছেন, ভিডিও শ্যুট করতে আসেননি। আমার দাদা তখন আমার গালে একটা থাপ্পড় মেরে বলেছিল, ম্যাডামের সঙ্গে এইভাবে কথা বলবি, তুই ম্যাডামকে সরি বল। আমি তখন দাদাকে বললাম, দাদা তুমি বুঝতে পারছো না কেন? বাবা মা তোমার ভালো পড়াশোনার জন্য ম্যাডামকে আমাদের বাড়িতে আসতে বলেছেন। আমার দাদা আমার কোনো কথা শুনতে রাজি ছিল না। সে তখন খুব রেগে আমাকে বলল, তোর যদি ভালো না লাগে তুই এখান থেকে চলে যা, কিন্তু ম্যাডাম যা বলবে আমি তাই করব। আমি তখন রাগ করে ছাদে চলে গিয়েছিলাম। তারপর আমি ছাদ থেকে দেখলাম যে শিক্ষিকা কিভাবে আমার দাদার গলা ঘাড় ধরে মোবাইলে ভিডিও শ্যুট করছিলেন, আর আমার দাদা তো সেই শিক্ষিকার দিকেই তাকিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম যে ওই শিক্ষিকা পড়ানোর নাম করে আমার দাদাকে খারাপ পথে নিয়ে যাচ্ছিলেন। ভেবেছিলাম এই কথাগুলো বাবা মাকে বলে দেব, কিন্তু আবার মনে হলো আমাকে কিছুদিন অপেক্ষা করা উচিত। এরপর যদি খুব বেশি বাড়াবাড়ি হয় তাহলে ওই শিক্ষিকার ব্যাপারে বাবা মাকে সবকিছু বলে দেব। এমনকি সেই দিন ওই শিক্ষিকার অশালীন ব্যবহার দেখে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। সে তো নিজে থেকেই আমার দাদার হাত ধরে নিজের কোমরে রেখেছিল, এবং সে তো নিজে থেকেই চাইছিল যে আমার দাদা তার শরীরের দিকে তাকায় এবং তাকে স্পর্শ করে, আর আমার দাদাও তার শরীর স্পর্শ করে মজা নিচ্ছিল। এমনিতেই তো আমার দাদার পড়াশোনায় মন বসত না, সে তো সবসময় আমোদ ফুর্তি করতে চাইতো। সেই সুযোগটা ওই শিক্ষিকা আরও বেশি করে দিয়েছিলেন। আমি বুঝতে পেরেছিলাম যে ম্যাডামের আসল চেহারাটা যদি দাদার সামনে তুলে না ধরি তাহলে কিন্তু আমার দাদা তার ফাঁদে ফেসে যাবে। এমনকি ওই শিক্ষিকার কাছে কিছুদিন প্রাইভেট পড়ার পরই আমি তার সব চাল চলন বুঝতে পেরে গিয়েছিলাম। আমি আর তার কাছে প্রাইভেট পড়তাম না। এমনকি আমার মা যখন জানতে পেরেছিলেন আমিও শিক্ষিকার কাছে পড়ি না, তখন মা আমাকে কারণটা জিজ্ঞেস করেছিলেন। আমি তখন মাকে অজুহাত দিয়ে বলেছিলাম যে আমার শিক্ষিকার প্রয়োজন নেই, কারণ আমি নিজের সিলেবাস আগেই শেষ করে ফেলেছি। আমি তখন মাকে সত্যি কথাটা বলিনি যে কী কারণে আমি ওই শিক্ষিকার কাছে পড়তে বসি না। তারপর সেই দিন ওই শিক্ষিকা নিজের সীমা পার করে দিয়েছিলেন, কারণ সেই দিন আমি যখন ঘরে ঢুকেছিলাম, যে ঘরে আমার দাদাকে ম্যাডাম পড়াতেন, ওই সময় আমি নিজের বই খাতা নেওয়ার জন্য ওই ঘরে ঢুকতেই তাদেরকে ওই অবস্থায় দেখে আমার চোখ কপালে উঠে গিয়েছিল। কারণ ঘরের দরজা খুলতেই দেখি শিক্ষিকা আমার দাদার কোলে বসেছিলেন এবং আমার দাদা তাকে জড়িয়ে ধরে তার দিকেই তাকিয়েছিল। তারপর সেই দিন ওই শিক্ষিকা যখন আমাদের বাড়ি থেকে যাচ্ছিলেন, তখন আমি ব্যক্তিগতভাবে শিক্ষিকাকে বলেছিলাম, আপনি আমাকে ছোট মনে করলেও আমি আপনার সব চালচলন বুঝে গেছি যে আপনি কিভাবে আমার দাদাকে আরও খারাপ পথে নিয়ে যাচ্ছেন। আমি সব বুঝতে পারছি আপনি কিভাবে নিজের যৌবন দেখিয়ে আমার দাদাকে নিজের দিকে আকর্ষণ করছেন। আমি চাইলেই এখনই আপনার ব্যাপারে সব কথা আমার বাবাকে বলে দিতে পারি এবং বাবা আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন। তখন শিক্ষিকা আমাকে বলেছিলেন, তুমি ছোট আছো তাই ছোট হয়েই থাকো, আমার সঙ্গে বড় বড় কথা বলার দরকার নেই। আর এমনিতেও তোমার দাদা তো নিজে থেকেই আমার চারিপাশের লাড্ডু মতো ঘুরপাক খাচ্ছে, আর আমাকে হুমকি দিয়ে লাভ নেই, কারণ আমি তোমার দাদার পেছনে নয়, তোমার দাদাই আমার পেছনে পড়ে রয়েছে। তাই আমাকে কিছু বলার আগে তোমার দাদাকে গিয়ে শাসন করো। এই কথাগুলো বলে গৃহশিক্ষিকা আমার কথায় কোনো গুরুত্ব না দিয়ে চলে যান। এভাবে বেশ কিছুদিন চলার পরে একদিন ওই শিক্ষিকা তার সমস্ত সীমা ছাড়িয়ে দেন। সেই দিন আমার মা নিজের চোখে দেখে ফেলেন যে ওই শিক্ষিকা পড়ানোর নাম করে আমার দাদার সঙ্গে কি করছিলেন। আসলে তিনি নাকি আমার দাদার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিলেন এবং আমার মা নিজের চোখে তাদের দুজনকে ওই অবস্থায় দেখে ফেলেছিলেন। তারপর আমার মা সেই কথাটা বাবাকে এসে বলেছিলেন। বাবা তখন ওই শিক্ষিকাকে অনেক অপমান করেছিলেন। বাবা তখন ওই শিক্ষিকাকে বলেছিলেন, তুই শিক্ষকের নামে কলঙ্ক, তুই আমার ছেলেদেরকে পড়ানোর নাম করে এসব নোংরা কাজ করিস, ছি, তোকে তো পুলিশের হাতে দেওয়া উচিত। ইচ্ছে তো হচ্ছে তোকে এখানেই মেরে মাটির ভেতরে পুঁতে দিই। তারপর আমার বাবা তাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেন। আমার বাবা যখন ওই শিক্ষিকাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিলেন, তখন আমার দাদা যা বলেছিল সেটা শুনে তো আমরা খুব অবাক হয়ে গিয়েছিলাম। ওই শিক্ষিকার ব্যাপারে সবকিছু জানার পরে আমার বাবা যখন তাকে ধাক্কা মেরে বের করছিলেন, তখন আমার দাদা বাবার হাত ধরে বলেছিল, তুমি ম্যাডামকে এইভাবে বাড়ি থেকে বের করে দিতে পারো না। তোমার সাহস কি করে হলো আমার ম্যাডামকে এইভাবে অপমান করার? তুমি যদি ম্যাডামকে আর একটা কথা বলেছ তাহলে কিন্তু আমি ভুলে যাব যে তুমি আমার বাবা, কারণ আমি ম্যাডামকে ভালোবাসি। আমার দাদার মুখ থেকে এই কথাটা শুনে বাবা তার গালে একটা থাপ্পড় মেরেছিলেন এবং বলেছিলেন, তোর পড়াশোনা যাতে ভালো হয়
সেই জন্য এই চরিত্রহীন শিক্ষিকাকে বাড়িতে রেখেছিলাম। আমি তোর পড়াশোনার জন্য এই শিক্ষিকাকে বাড়িতে রেখেছিলাম, প্রেম করার জন্য নয়। কিন্তু তুই বাড়িতেই এসব নোংরামি করবি, আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি। ওই সময় সেই চরিত্রহীন শিক্ষিকা আমার দাদার দিকে তাকিয়ে তার হাত ধরে বলেছিলেন, ছেড়ে দাও, আমার হয়ে তোমাকে কিছু বলার দরকার নেই। তোমার বাবা মাকে কিছু বলে লাভ নেই, কারণ ওরা তোমার মনের ভাবনা কোনো দিন বুঝতে পারবে না। এই কথাটা বলে ওই শিক্ষিকা আমাদের বাড়ি থেকে বেরিয়ে চলে যান। আমরা তো এটাই বুঝতে পারছিলাম না সে কিসের জন্য আমার দাদার সঙ্গে এই রকম করেছিল। তারপর কিছুদিন পরে ওই চরিত্রহীন শিক্ষিকার ব্যাপারে সব সত্যি কথা জানতে পেরে আমাদের পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গিয়েছিল। আমার বাবা যখন ওই শিক্ষিকাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, তারপরে আমরা ভেবেছিলাম যে এবার হয়তো সবকিছু মিটমাট হয়ে গেছে। কিন্তু সেই দিনের পর থেকে তো আমার দাদা কারোর সঙ্গে ঠিকঠাকভাবে কথাই বলতো না, এমনকি সে খাওয়া দাওয়াও বন্ধ করে দিয়েছিল। এমনকি আমরা দাদাকে কিছু বোঝানোর চেষ্টা করলে সে আমাদের ওপরে আরো রাগ করত। পরে আমি মাকে বলেছিলাম যে ওই শিক্ষিকার মনের মধ্যে নিশ্চয়ই কিছু চলছিল, যার জন্য তো সে দাদাকে নিজের মিথ্যা প্রেমের জালে ফাঁসিয়েছে। কিন্তু দাদা তো আমাদের কোনো কথা বুঝতেই রাজি ছিল না। সে তো ওই শিক্ষিকার প্রেমে এতটাই পাগল ছিল যে সে আমাদের সবাইকে ঠকিয়েছিল, আমাদেরকেই ভুল ভেবেছিল। বাবা যখন ওই চরিত্রহীন শিক্ষিকাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, তারপরে একদিন মা আমাকে বলেছিলেন, তুই তাহলে এই কারণে ওই শিক্ষিকার কাছে পড়তে চাইতিস না, তাই তো? এই কথাগুলো তোকে কিন্তু আমাদের আগেই বলা উচিত ছিল, তাহলে আমরা আগেই কিছু ব্যবস্থা করতাম। আমি তখন মাথা নিচু করে মাকে বলেছিলাম, মা, আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা বাড়াবাড়ি হয়ে যাবে। আর আমি এই ব্যাপারে দাদার সঙ্গে আগেও কথা বলেছিলাম, কিন্তু দাদা তো উল্টে আমাকে ভুল ভেবে আমার গায়ে হাত তুলেছিল। আমরা তো ভেবেছিলাম বেশি কিছু বাড়াবাড়ি হওয়ার আগেই সবকিছু মিটমাট হয়ে গেছে, কিন্তু আমরা তো জানতাম না যে দাদা ফোনে ওই চরিত্রহীন শিক্ষিকার সঙ্গে যোগাযোগ রেখেছিল। এমনকি ওই শিক্ষিকা আমার দাদাকে নিজের মিথ্যা আবেগ দেখিয়ে তাকে নিজের হাতের মুঠোই করেছিল। আসলে সেদিন রাত্রিবেলা দাদা আমাদের সবার শুয়ে যাবার পরে বাবা ও মায়ের আলমারি থেকে 5 লক্ষ টাকা ও মায়ের সমস্ত গয়না চুরি করে ওই শিক্ষিকার কাছে দিয়েছিল। ওই শিক্ষিকাই নাকি আমার দাদাকে বলেছিল বাবার সমস্ত টাকা পয়সা ও মায়ের সব গয়না নিয়ে আসতে, আর ওই টাকা আর গয়না নিয়ে তারা দুজনে নাকি মুম্বাই শহরে পালিয়ে যাবে। আর দাদাও তার মিথ্যে প্রেমের ফাঁদে পড়ে বাড়ির সমস্ত টাকা পয়সা ও গয়না চুরি করে ওই ম্যাডামের ঘরে চলে গিয়েছিল। পরের দিন সকালে দাদা যখন নিজের ঘর থেকে বেরিয়ে আসেনি, তখন আমার মা তার ঘরে গিয়ে দেখেন যে দাদা নেই। আমরা ভেবেছিলাম দাদা হয়তো সকালবেলা একটু বাইরে গেছে, কিন্তু কিছুক্ষণ পরে আমার দাদা একটা অন্য নম্বর থেকে ফোন করে বলেছিল সে নাকি ওই ম্যাডামের সঙ্গে মুম্বাই শহরে চলে যাবে এবং তাকে যাতে আমরা খোঁজার চেষ্টা না করি। তারপর আমার বাবার যখন দাদার ওপরে সন্দেহ হয়, তখন বাবা তাড়াতাড়ি নিজের আলমারি খুলে দেখেন যে সেখান থেকে সমস্ত টাকা পয়সা আর গয়না গায়েব ছিল। তখন আমাদের বুঝতে আর কিছুই বাকি ছিল না যে দাদা বাড়ি থেকে সবকিছু চুরি করে ওই ম্যাডামের সঙ্গে পালিয়ে গেছে। দাদা যখন বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল, তখন আমার মা কিন্তু দাদার জন্য খুব কান্নাকাটি করতেন। বাবা তখন মাকে বলেছিলেন, ওই বাজে ছেলের জন্য কান্নাকাটি করে কী লাভ, যে নিজের বাড়ি থেকেই সবকিছু চুরি করে পালিয়েছে, একটা চরিত্রহীন শিক্ষিকার জন্য? ওইসব ছেলে থাকার চাইতে না থাকাই ভালো। কিন্তু 2-3 দিন পরে দাদা যখন বাড়ি ফিরে আসে, তখন তার খারাপ অবস্থা দেখে মা যখন তাকে সব কথা জিজ্ঞেস করেন, তখন দাদা কেঁদে কেঁদে মায়ের পা ধরে ক্ষমা চেয়েছিল। তারপর বাবা যখন নিজের ঘর থেকে বেরিয়ে এসে দেখেন যে দাদা বাড়ি ফিরে এসেছে, তখন আমার বাবা অনেক রেগে গিয়ে নিজের পা থেকে চটি খুলে দাদাকে মেরেছিলেন। আমার বাবা যখন দাদাকে মারছিলেন, তখন আমি বাবার হাত ধরে বলেছিলাম, বাবা, যা হওয়ার তা তো হয়েই গেছে, দাদা নিজের ভুল বুঝতে পেরেছে, তাই দাদাকে আর মেরো না, তাকে একটা সুযোগ দাও। বাবা তখন অনেক রেগেই আমার দাদাকে চিৎকার করে বলেছিলেন, দেখছিস তো তোর ছোট ভাই তোর চাইতে কত বুদ্ধিমান, তোকে শেখা উচিত তোর ছোট ভাইয়ের কাছ থেকে। আজ পর্যন্ত তুই আমাদের শান্তিতে থাকতে দিসনি, আর কত কষ্ট দিবি আমাদের? ফিরে কেন এসছিস বাড়িতে? যার সঙ্গে পালিয়েছিলি তার সঙ্গে গিয়ে থাক, তোর মতো ছেলে থাকার চাইতে না থাকাই ভালো, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তোর মতো ছেলের আমাদের কোনো দরকার নেই। মা তখন কাঁদতে কাঁদতে বাবার কাছে হাত জোর করে বলেছিলেন, আমার ছেলে নিজের ভুল বুঝতে পেরে বাড়ি ফিরে এসেছে, তাই ওকে আর এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবে না। তারপর দাদা আমাদের সব সত্যি কথা বলেছিল। সেই চরিত্রহীন শিক্ষিকা নাকি ইচ্ছে করে আমার দাদাকে মিথ্যে প্রেমের জালে ফাঁসিয়েছিল, যাতে সে আমার দাদাকে দিয়ে কিছু টাকা আদায় করতে পারে। এবং ওই শিক্ষিকা ভালো করেই জানতেন যে আমার বাবা অনেক বড় ব্যবসায়ী, আর ওই শিক্ষিকা নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমার দাদাকে নিজের ফাঁদে ফেলেছিলেন।
তারপর আমার দাদা যখন তার কথা অনুযায়ী বাবার টাকা ও মায়ের সোনা গয়না চুরি করে ওই শিক্ষিকা মারিতে গিয়েছিল, তখন ওই শিক্ষিকা 5 লক্ষ টাকা ও গয়না দেখে খুব খুশি হয়েছিলেন আর দাদাকে বলেছিলেন সকাল হতেই নাকি তারা দুজনে বাড়ি ছেড়ে মুম্বাইয়ের জন্য বেরিয়ে পড়বে। তারপর সেদিন রাত্রিবেলা নাকি ওই শিক্ষিকা আমার দাদার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছিলেন, যেটা আমার দাদা জানতে পারেনি, যাতে আমার দাদা ঘুমিয়ে পড়ে, এবং সেটাই হয়েছিল। পরের দিন সকালবেলা আমার দাদা ঘুম থেকে উঠে দেখেন যে সেই ব্যাগ ভর্তি টাকা ও গয়না ছিল না, এমনকি শিক্ষিকাও সেই ঘরে ছিলেন না। তখন দাদা বুঝতে পেরেছিলেন যে ম্যাডাম তাকে ঠকিয়েছেন এবং সমস্ত টাকা পয়সা ও সোনা গয়না নিয়ে পালিয়ে গেছেন। তারপর আমার দাদা সবকিছু জানতে পেরে বাধ্য হয়ে আবার বাড়িতেই ফিরে এসেছিলেন। সেই দিনের পর থেকে দাদার স্বভাবে অনেক পরিবর্তন এসেছিল। এমনকি সে আগে আমার বাবা মাকে একদম শ্রদ্ধা করত না, কিন্তু এখন দাদা নিজের ভুল বুঝতে পেরে নিজের ব্যবহারে অনেক পরিবর্তন এনেছে। এখন সে বাবা মায়ের সব কথা মেনে চলে। এমনকি দাদার পড়াশোনাতেও মন বসেছে, কারণ সে বুঝতে পেরেছে যে নিজের বাবা মা ও ভাই বোন ছাড়া এই পৃথিবীতে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারে না। তারপর ওই ঘটনার দুদিন পরেই কিন্তু আমার বাবা ও দাদা থানায় গিয়ে ওই শিক্ষিকার নামে অভিযোগ করেছিলেন। তারপর 1 মাস পরে ওই শিক্ষিকাকে খুঁজে পাওয়া গিয়েছিল। সে তো টাকা পয়সা নিয়ে সত্যি মুম্বাইয়ে পালিয়ে গিয়েছিল। আসলে এই শিক্ষিকা নাকি নায়িকা হতে চেয়েছিলেন, যার জন্য তার অনেক লক্ষ লক্ষ টাকার দরকার ছিল, আর সেই টাকা পাওয়ার লোভে তিনি আমার দাদাকে ফাঁসিয়েছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে আমার দাদার স্বভাব চরিত্র কেমন। তাই তিনি আমার দাদার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করে তাকে এমনভাবে নিজের যৌবনের নেশায় বশ করেছিলেন যে দাদা তার সব কথা মানতে রাজি ছিল। এমনকি একবারও ভাবেনি যে সে নিজের বাড়িতেই চুরি করছে, তাও আমার একটা অন্য মহিলার জন্য। ওই শিক্ষিকা নাকি এর আগেও অনেকবার অনেক লোকের বাড়িতে এই ধরনের অশালীন কাজ করেছেন, যেটার ব্যাপারে কিন্তু আমরা কেউ কিছুই জানতাম না। এখন আমার দাদা আমার চাইতে বুদ্ধিমান ও অনেক বেশি দায়িত্বশীল পুরুষ হয়ে উঠেছে। তার চরিত্র ও স্বভাবে এতটাই পরিবর্তন এনেছে যে আমার বাবা দাদার ওপরে খুব গর্ব করেন, ঠিক ততটাই যতটা আমার ওপরে গর্ব করেন। দাদা এখন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সে বাবাকে কথা দিয়েছে যে সে খুব তাড়াতাড়ি সরকারি চাকরি পাবে। এখন আমাদের পরিবারে আমরা সবাই খুব ভালো আছি, আর আমিও দাদার চেষ্টা করি যাতে বাবা মাকে সবসময় হাসি খুশি রাখতে পারি। সবসময় এমন কাজ করার চেষ্টা করি যে আমার বাবা মা যাতে আমাদের ওপরে গর্ব করেন। আমার ছোট থেকে ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, তাই আমি খুব ভালোভাবে পড়াশোনা করছি, যাতে ডাক্তার হয়ে নিজের বাবা মায়ের মাথা উঁচু করতে পারি। ওই চরিত্রহীন শিক্ষিকা কিন্তু আমাকে নিজের জালে ফাঁসাতে পারেনি, কারণ আমি তাকে আগেই চিনতে পেরেছিলাম। কিন্তু আমার দাদা যেহেতু দুর্বল মনের ছিল, তাই সে ম্যাডামের ফাঁদে ফেঁসে গিয়েছিল। তাই নিজের মনকে শক্ত করা উচিত, যাতে খুব সহজে আমরা অন্যের জালে ফেঁসে না যাই। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।